স্বাগতম রূপকথার গল্প চ্যানেলে। আজ আমরা শুনব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এক অনন্য সৃষ্টি, টিচার। এক মানুষের জীবনের অদ্ভুত টানাপোড়েন, শিক্ষক হয়ে ওঠার পিছনের সংগ্রাম, সমাজ, পরিবার আর অন্তরের লড়াই, সবকিছুর সম্মিলনে গড়ে ওঠা এক বাস্তব, মানবিক আর গভীর গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বাভাবিক চরিত্রচিত্রণ, জীবনের টানাপোড়েন আর কঠিন বাস্তবতার নিখুঁত আঁচ এই গল্পে আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। তাহলে চলুন শুরু করি টিচার গল্প শুনতে আর ডুবে যাই মানুষের মনের অজানা স্রোতে। রাজমাতা হাইস্কুলের সেক্রেটারি রায় বাহাদুর অবিনাশ তরফদার ভেবেচিন্তে শেষ পর্যন্ত টিচারদের কিছু সদুপদেশ দেবার স্থির করল। বুড়ো বয়সে এমনিতেই টর ঘুম হয় কম, তার ওপরে এইসব যাচ্ছে তাই খাপছাড়া ব্যাপারে মাথা গরম হয়ে যাওয়ায় কদিন আর ঘুম হয়নি। টিচাররা ধর্মঘট করবে, বেতন কম বলে, বেতন বাকি থাকে বলে, এটা সেটা হরেক রকম অসুবিধা আছে বলে। চাকরি করতে বাপের জন্মে রায় বাহাদুর এমন কথা শোনেনি। বিদ্যালয়ের শিক্ষক, তারা কি মজুর না ধাঙড় যে ধর্মঘট করবে? শুধু তার স্কুলে এসব গোলমালের সম্ভাবনা ঘটলে সে অবশ্য ব্যাপারটা গ্রাহ্য করত না। দুটো ধমক দিয়ে একটা মিষ্টি কথা বলে সকলকে খেপাচ্ছে কোন মাথা পাগলা ইয়াং টিচারটি সন্ধান নিয়ে তাকে একচোট মজা দেখিয়ে সব ঠিক করে দিত অনায়াসে। কিন্তু সারা বাংলাদেশের সব স্কুল টিচাররা জোট বেঁধেছে, সম্মেলন করছে। খেতে পায় না, ব্যাজ পড়ছে। করুক, পড়ুক, যা খুশি করুক, অন্য স্কুলের টিচারের তার স্কুলের সে ওসব বিশ্রীকাণ্ড ভরতে দেবে না। ওসব হীনতা, স্বার্থপরতা, স্বেচ্ছাচারিতা ঢুকতে পারবে না তার পবিত্র শিক্ষায়তনে। স্বার্থ ভুলে, বিলাসের লোভ জয় করে, স্বেচ্ছাকৃত দারিদ্র্যকে হাসি মুখে বরণ করে বিদ্যালয়ে মহান আদর্শ যারা গ্রহণ করেছে, দেশের যারা ভবিষ্যৎ মেরুদণ্ড, তাদের গড়ে তোলার বিরাট দায়িত্ব পালন যাদের জীবনের ব্রত, বুনো রামনাথ যাদের গর্ভ ও গৌরব, তুচ্ছ দুটো পয়সার জন্য, সামান্য দুটো অসুবিধার জন্য তারা নিজেদের নামিয়ে আনবে, আদর্শ চুলোয় দেবে, শিক্ষা দীক্ষাহীন অসভ্য মজুর ধাঙড়ের মতো হাঙ্গামা করবে, তা কখনো হতে পারে না। রায়বাহাদুর তা বিশ্বাস করে না। মোটামুটি এই ধরনের সদুপদেশ রায়বাহাদুর শোনাল শনিবার স্কুল ছুটি হওয়ার পর। অবশ্য অনেক ফেনিয়ে ফাঁপিয়ে দমক গমক মূর্ছনা আমদানি করে গুরুগম্ভীর চালে। আপনারা কি বলেন? কে কি বলবে, সকলে চুপ করে থাকে। রায়বাহাদুরের ধৈর্যও বড় কম, বিশেষত এখন এত লম্বা বক্তৃতা দেওয়ার পর এই গরমে এক ফোঁটাও আছে কিনা সন্দেহ। কেউ কিছু বলতে গেলে হয়তো গালাগালি দিয়ে বসবেন। গালে চড় বসিয়ে দেওয়াও আশ্চর্য নয়। কিছু মালার দরকারও ছিল না। টিচারদের দাবি দেওয়া সম্পর্কে এটা অফিসিয়াল মিটিং নয়, রায়বাহাদুরের নিজস্ব সদুপদেশ দানের সভা। চুপচাপ বসে শোনাই এখানে যথেষ্ট। প্রৌঢ় হেডমাস্টার শশাঙ্ক কেবল একবার মাথা চুলকিয়ে বলে, আজ্ঞে তা বই কি, শিক্ষক জীবনের মহান আদর্শের কথা কি তারা ভুলতে পারে? সভার শেষে শশাঙ্ক একান্তে আবার বলে, গত মাসের বাকি মাইনেটার জন্য একটু, যেরকম দিনকাল সংসার চালানোই। কে উস্কানি দিচ্ছে জানেন? বছর আগে হলে শশাঙ্ক হয়তো দু একটা কথা উচ্চারণ করে ফেলত, কিন্তু শশাঙ্কবাবু আর সে শশাঙ্কবাবু নেই, অনেক বদলে গেছে। আগে উস্কানি কে দেবে? একজন দুজনের উস্কানি ব্যাপার নয়, আপনি তো জানেন দেশ জুড়ে এরকম চলছে। স্কুলের বাগানের দিকে চেয়ে থেকে রায়বাহাদুর বলে, গিরিন খুব পলিটিক্স করে বেড়ায় নাকি? বুকটা ধড়াস করে ওঠে শশাঙ্কর। গিরিন তার জামাই মনে মনে আরেকবার গিরিনকে অভিশাপ দিয়ে বলে, পলিটিক্স করে না, মিটিং ফিটিং হলে হয়তো কখনো শুনতে যায়, আর স্কুলে পলিটিক্স নিয়ে কিছুই হয় না। হয় না? সেদিন স্ট্রাইক করে ছেলেরা স্কুলের মাঠে যে মিটিং করল, আগে সেটা ঠিক পলিটিক্যাল মিটিং নয়, প্রোটেস্ট মিটিং মাত্র। কলকাতায় স্টুডেন্টদের উপর গুলি চালানো হলো, তারই প্রোটেস্ট। কলার কাঁধিটা বাড়তি হয়েছে না? এবার কেটে ঝুলিয়ে রাখলে পেকে যাবে 2-1 দিনের মধ্যে। কি বলেন? কাল মালিকে বলবো, রাতারাতি যেন চুরি হয় না যায়, দেখবেন। রায়বাহাদুর হাসল। সন্ধ্যের পর গিরিন বাড়িতে তার সঙ্গে দেখা করতে গেলে রায়বাহাদুর আশ্চর্য হল না। গিরিনের সম্পর্কে তার প্রশ্নে ভরকে গিয়ে শশাঙ্ক নিশ্চয়ই তাকে পাঠিয়ে দিয়েছে দোষ কাটাতে, কথায় কথায় তাকে জানিয়ে দিয়ে যেতে যে ভুলচুক যদি সে করেই থাকে তিনি যেন ক্ষমা করে নেন, এবার থেকে সে সাবধান হবে। তাই যদি হয় তাহলে ভালোই। গিরিন কিন্তু ওসব কথা ধার দিয়েও যায় না, খুব বিনীত ও নম্রভাবে পরদিন তার ছোট ছেলের অন্নপ্রাশনে নেমন্তন্ন জানায়। রায়বাহাদুর অবশ্য বুঝতে পারে তার মানেও তাই, খানিকটা স্পষ্টভাবে জানানোর বদলে ইঙ্গিতে জানানো যে সে অনুগতই, রায়বাহাদুর যা অপছন্দ করেন তা থেকে সে তফাৎ থাকবে, তাকে চটাবে না। অন্নপ্রাশন? ছোট ছেলের?
তা বেশ, কিন্তু আমি নেমন্তন্নে যাই না, বুড়ো শরীরে সয় না ও সব। রায়বাহাদুর অমায়িকভাবে হাসে। আপনাকে পায়ের ধুলো দিতেই হবে। গিরিন বলে নাছোড়বান্ডার জোরালো অনুনয়ের সুরে। সকাল সকাল গিয়ে আশীর্বাদ করে আসবেন, শুধু একটু ফলমূল মুখে দেবেন, সবাই আশা করছি, মনে আঘাত পাব না গেলে। রায়বাহাদুর যেতে রাজি হয়েছে ধরে নিয়েই যেন একটু ইতস্তত করে গিরিন আবার বলে, একটা কথা বলি আপনাকে, দোষ নেবেন না। খেলনা বা উপহার কিছু নিয়ে আসবেন না খোকার জন্যে। আমাদের বংশের রীতি আছে, কোনো কাজে রক্তের সম্পর্ক ছাড়া কারো কাছে সামান্য উপহারও নেওয়া চলবে না। ঠাকুরদা বা তার বাবা অভিশাপ দিয়ে গেছেন, এক গাছে তৃণ নিলে নাকি বংশের সর্বনাশ হবে। বল কি হে। একটা দুশ্চিন্তা কেটে যায়। অন্নপ্রাশনে নেমন্তন্নে গেলে কিছু দিতে হবে চিন্তাটা ছিল রায়বাহাদুরের। এবার একটু ভেবেই গিরিনের একান্ত আগ্রহ দেখে রাজি হয়ে বলল, এত করে যখন বলছো। সে কিছু খাবে না, কিন্তু এই সুযোগে মিষ্টি প্রবৃত্তি কি তার সঙ্গে দেবে না গিরিন? রায়বাহাদুর ভাবে। অনেকেই দেয়। প্রায় 10টায় রায়বাহাদুর গিরিনের বাড়ি পৌঁছল। বাড়ি দেখে একটু আশ্চর্য হয়ে গেল। ছোট ছেলের অন্নপ্রাশন উৎসবের চিহ্ন না দেখে আরও বেশি। এত ছোট, এত পুরনো, এমন দিনহীন চেহারায় একতলা পাকা বাড়ি হয় রায়বাহাদুর জানত না, কারণ এর থেকেও খারাপ বাড়ি চারিদিকে অসংখ্য ছড়িয়াছে। থাকলেও সে কোনোটার দিকে কখনো তাকিয়ে দেখেনি। এ ধরনের বাড়ির অধিবাসী কস্মিনকালেও তাকে বাড়িতে নেমন্তন্ন করতে সাহস পায়নি। ছেলের অন্নপ্রাশন রীতিমতো একটা উৎসবের ব্যাপার। তার ছেলের অন্নপ্রাশনে ব্যান্ড বেজেছিল। মেয়ের ছেলের অন্নপ্রাশনে সে অন্তত সানাই বাজায়। লোকে গিজ গিজ করে তার বাড়িতে। ছেলের বেলা বেশি হোক, মেয়ের বেলা কম হোক, গিজ গিজ করে। গিলিনের বাড়িতে লোক আছে বলে মনে হয় না। ভেতর থেকে শুধু ভেসে আসে ছোট একটা ছেলে বা মেয়ের কান চেরা কান্না। গাড়ির আওয়াজে বেরিয়ে এসে গিরিন তাকে অভ্যর্থনা জানায়। যথাসাধ্য আয়োজন করেছি, দোষ ত্রুটি ক্ষমা করবেন। যথাসাধ্য আয়োজন? বৈঠকখানার ভাঙা তক্তপোষে বিছানো ছেঁড়া ময়লা শতরঞ্জির এক প্রান্তে কুণ্ডলি পাক খাওয়া ঘেউ কুকুরের মতো দলাপাক করে বসে আছে খালি গায়ে জবুথুবু একটা মানুষ। মেঝেতে লোম ওঠা বিড়ালটা ছাড়া আর কোনো জীবন্ত প্রাণী নেই ঘরে। তক্তপোষ ছাড়া বসবার আসন আছে আরও একটি, কেরোসিন কাঠের একটা টেবিলের সামনে কালিমাখা একটি কাঠের চেয়ার। দিনে বৈঠকখানা হলেও ঘরটি যে রাতে শোবার ঘরে পরিণত হয় তার প্রমাণ গুটানো কাঁথা মশারির বান্ডিলটা জানালায় তোলা রয়েছে। তক্তপোষের নিচে ঢুকিয়ে আড়াল করে ফেলতে, গোপন করে ফেলতে বুদ্ধিটা হয়তো কারো মাথায় আসেনি। ইনি আমার বাবা, গিরিন পরিচয় করিয়ে দেয়। 2 বছর ভুগছেন, আর বছর ডাক্তার বলেছিলেন কলকাতায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে। পেরে উঠিনি। 700-800 টাকার ব্যাপার। জবুথবু বৃদ্ধ কষ্টে চোখ মেলে তাকায়। দুটি হাত একত্র করে নমস্কার জানাবার মতোই যেন চেষ্টা করে মনে হয়। ক্ষীণ কণ্ঠে কি বলে ভালো বোঝা যায় না। আসুন, ভেতরে চলুন। রায়বাহাদুরকে গিরিন বাড়ির মধ্যে একেবারে তার শোবার ঘরে নিয়ে গিয়ে বসায়। উঠান পেরিয়ে যাবার সময় এদিক ওদিক তাকায়। তাকিয়ে রায়বাহাদুর যথাসাধ্য আয়োজনের কোনো চিহ্নই দেখতে পায় না। রোঁয়ার কেক একজন একটু হলুদ বাঁটছে। তার বাড়িতে দৈনিক রান্নার জন্য যতটা হলুদ বাটা হয় তার শিকিও হবে না। যে বাঁটছে তার বেশটা তার বাড়ির ঝিয়ের মতোই। তবে রায়বাহাদুর অনুমান করতে পারে মেয়েটি ঝি নয়, বাড়িরই কোনো বউ ঝি। ওপাশে রান্নাঘরে খুন্তি দিয়ে কড়াই ব্যঞ্জন নাড়ায় রত বউটির শাখা পড়া হাতটি শুধু এক পলকে দেখেই কি করে যেন রায়বাহাদুর টের পেয়ে যায় যে সে গিরিনের বউ। 4 ফিটে 4খানা ঘর তোলার সুযোগ থাকলেও বৈঠকখানাটি বাদ দিলে ভিতরে ঘর মোটে 2খানা, রান্নাঘরের চালটি ছাড়া। গিরিনের শোবার ঘরখানার নমুনা দেখেই রায়বাহাদুর বুঝতে পারে অন্য ঘরখানা কেমন, নড়াচড়া স্থান কতটা, কীরকম আলো বাতাস আসে। জলচৌকিতে পাতা পুরনো কার্পেটের আসনে বসে রায়বাহাদুরের দম আটকে আসে। ছোট ছেলে বা মেয়ের কানচেরা কান্নাটা এখন খুব কাছে মনে হয়। কি কাঁদে? ছেলেটা কাঁদছে, ছোট ছেলেটা, যার মুখে ভাত। জ্বর আসছে বোধহয়, জ্বর আসবার সময় এমনি করে কাঁদে। জ্বর এসে গেলে চুপ করে যাবে। রায়বাহাদুর অস্বস্তি বোধ করে। এদিক ওদিক তাকায়। একটা ফাঁদে আটকা পড়ে গেছে মনে হয় তার। গিরিন নীরবে তাকে লক্ষ্য করে, ফাঁদে পড়া হিংস্র জন্তুর দিকে শিকারী ব্যাধের মতো শান্ত নির্বিকার ভাবে। মুখ তার থমথম করে, মনের আপোষহীন মনোভাবে। আপনি তো ভালো হোমিওপ্যাথি জানেন। সবাই বলে যে ডাক্তারি পাশ করেননি বটে, কিন্তু আপনার ওষুধ একেবারে অব্যর্থ। সে বলে ব্যঙ্গ ও তোষামোদের সুরে। ছেলেটাকে দেখে দিন না একটু ওষুধ, বিনা চিকিৎসায় মরতে বসেছে ছেলেটা। রায়বাহাদুর যেন রাজি হয়েছে তার ছেলেকে দেখে ওষুধ দিতে। এমনিভাবে দরজার কাছে গিয়ে গিরিন ডাকে, শুনছ? খোকাকে নিয়ে এসো শিগগির। আহ, এসো না নিয়ে, দেরি করছো কেন? নিজের অতিরিক্ত ধৈর্যের কৈফিয়ত দেওয়ার জন্যই যেন রায়বাহাদুরের কাছে গিয়ে বিরক্তির সঙ্গে বলে, আর পারি না এদের সঙ্গে। আপনার সামনে আসবে, যা পরে আছে তাই পরে, তাতেও লজ্জা।
সম্বল তো সেই বিয়ের একখানা শাড়ি, 1 ঘন্টা লাগবে এখন সেখানা বার করে পড়তে। আর পারি না সত্যি। সে এসে কৈফিয়তের বিরক্তি জানানো শুরু করতে না করতেই ছোট একটি কঙ্কাল বুকের কাছে ধরে পাশুটে রঙের রোগা একটি বউ দরজা দিয়ে ঢুকছিল। এক নজর তাকেই রায়বাহাদুর টের পায় পরনের কাপড় বদলে বিয়ের সময়কার একমাত্র শাড়িটি সে পরে আসেনি। এটাও সে টের পায় যে ওকে আসতে দেখেই গিরিন তার কাছে এসে শোনাচ্ছে তার বউয়ের মানুষের সামনে বার হবার উপযুক্ত কাপড়ের অভাবের কথা। তার প্রায় পিছু পিছুই বউটি ঘরে ঢুকেছে। মাথা ঝিমঝিম করে ওঠে রায়বাহাদুরের। তার ভয় করে। ও তুমি এসেছ? গিরিন বলে নির্বিকারভাবে। এখানে শুয়ে দাও। রায়বাহাদুরের উলের মোজা আর পালিশ করা দামু চকচকে জুতো পরা পায়ের কাছে মেঝেটা সে দেখিয়ে দেয়। বউ তার ইতস্তত করে, বড় বড় জিজ্ঞাসু চোখ তুলে তাকায় তার মুখের দিকে। এত শীর্ণ বউটি, এমন শুকনো বিবর্ণ তার রক্তশূন্য মুখ, কিন্তু তার রূপ দেখে ভেতরে ভেতরে মুছড়ে যায় রায়বাহাদুর। তার বাড়ির মেয়েরা ফুলি ঝিটা পর্যন্ত শুধু মেয়েদার মাংস। গিনির কথা ধর্তব্যই নয়, তিনি প্রায়ও গোলাকার। তার মেজ মেয়ে আর মেজ বউ রোগা ছিপছিপে, বড় ছেলের বউটাও ছিপছিপে ছিল বিয়ের সময়, আজকাল মুটোচ্ছে। গিরিনের খিনাঙ্গি বউটির সাথে মিলিয়ে রায়বাহাদুর বুঝতে পারে তার মেয়ে বউদের গড়নটাই শুধু ছিপছিপে, অতি বেশি মেদমাংসেই তারা গড়া। প্রত্যেকে তারা তার গিন্নিরই সূচনা। সত্যিকারের রোগা ক্যাংটা তরুণীকে চেয়ে চেয়ে দেখতে এত ভালো লাগে, রায়বাহাদুরের এত তীব্র ইচ্ছা করে টিপে টুপে ছেনে ছুনে দেখতে সত্যিকারের কঙ্কাল ছাড় তরুণীকে। কি করছো? গিরিন বলে বউকে অনুযোগ দিয়ে। ওখানে শুইয়ে দাও, উনি পায়ের ধুলো ছোঁয়াবেন, আশীর্বাদ করবেন, ওষুধ দেবেন। না মা! রায়বাহাদুর প্রায় আর্তনাদ করে ওঠে। আমি ওকে ওষুধ দিতে পারবো না, ওর ভালো চিকিৎসা দরকার। ওকে তুমি ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও। বিনা ফিতে কোন ডাক্তার দেখবে বলুন? গিরিন যেন আমোদ পেয়ে মুচকে মুচকে হাসে। ভয় করে রায়বাহাদুরের। মাথাটা আবার ঝিমঝিম করে ওঠে। কতক্ষণ খেলা করবে গিরিন তার সঙ্গে কে জানে। তারপর এই বর্বর নিষ্ঠুর খেলার শেষে কি করবে তাই বা কে জানে। এরা বিপ্লবী, এরা খুনে, এরা সব পারে। শশাঙ্কর জামাই বলে তার স্কুলের একজন টিচার বলে বিশ্বাস করে একা একা এই ছদ্মবেশী খুনের খপ্পরে এসে পড়ে কি বোকামিটাই সে করেছে। সব অবস্থাতেই যেভাবেই হোক নিজেকে বাঁচানোর কৌশল খুঁজে বার করে কাজে লাগানোর চেষ্টা রায়বাহাদুরের মজ্জাগত। রায়বাহাদুর মাথায় হেট করে থাকে, কয়েক মুহূর্ত সশব্দে নিঃশ্বাস ত্যাগ করে, হাতের তালুতে মুছে নেয় নিজের কপাল। তারপর মুখ তুলে বলে, মা, খোকাকে শুইয়ে দাওগে। কিছু তুমি ভেবো না মা, বৌমাই বলি তোমাকে। গিরিন আমার ছেলের মতো, তোমার কোনো ভাবনা নেই বৌমা। ছেলে তোমার ভালো হয়ে যাবে, আমি তোমার ছেলের চিকিৎসার ভার নিলাম। আমি এক্ষুনি গিয়ে ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি। এক্ষুনি যাবেন? তা হবে না, ফলটল একটু মুখে না দিয়ে গেলে বড় কষ্ট হবে আমাদের মনে, অকল্যাণ হবে আমাদের। আপনার মতো মানুষ বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। গিরিনের বিনয়ে বুকটা ধড়াস ধড়াস করে রায়বাহাদুরের। অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে পায়ের চকচকে জুতোর দিকে। অতি কষ্টে বলে, বেলা মন্দ হয়নি, নিমন্ত্রিতেরা আর কেউ? আগে বলিনি আর কাউকে। ইচ্ছে ছিল বলবার, ভেবেছিলাম ওনার হাতে দুগাছা চুড়ি আছে, তার একটা বেছে দিয়ে কয়েকজনকে বলবো। স্কুলমাস্টারের স্ত্রীর হাতে শাখা থাকলেই ঢের। তারপর ভাবলাম ছেলের মুখে ভাতে শেষ সম্বলটা খোয়াবো, তার চেয়ে বরং সম্বলটা থাক, ও মাসেও পুরো মাইনে না পেলে উপোসটা ঠেকানো যাবে। বুড়ো হলেও বুদ্ধির ধার একেবারে পড়েনি রায়বাহাদুরের। জীবনে উঠতে গিয়ে মুশকিলে পড়তে হয়েছে অনেকবার, নিজের বুদ্ধি ঘাঁটিয়েই নিজের মুশকিল আসান করেছে। আজকের বিপদের ধরনটা ঠিক বুঝতে পারছে না সে, এটাই হয়েছে ফ্যাসাদ। উদ্দেশ্যটা ধরতে পারছে না গিরিনের। নিজের দুর্দশা চোখে দেখিয়ে তার দয়া জাগাবার স্বাদ থাকলে চোখে এইভাবে আঙ্গুরের খোঁচা দিয়ে কেউ তা দেখায় পাগল ছাড়া। তাকে বিরক্ত করে, চিটিয়ে এমন টিটকারি দিয়ে দেখায়, এমন উদ্ধত বিনয়ের সঙ্গে কাল টিচারদের সবাই কিছু না বলে গিরিন যেন ঘাড় ধরে তাকে বাড়ি টেনে এনে বাস্তব প্রতিবাদ জানাচ্ছে তার বক্তৃতার, ব্যঙ্গ করছে তাকে। কিন্তু কেন করছে সেটা তো কিছুতেই মাথায় ঢুকছে না রায়বাহাদুরের। তার স্কুলের একজন টিচার কি এত বড় গাধা যে এই সহজ কথাটা বুঝতে পারে না? এভাবে তার কাছ থেকে কোনো অনুগ্রহ আদায় করা যায় না, এতে বরং তারই বিপদ, সমূহ বিপদ। মুখের ভাব গলার সুরে সহানুভূতি আনার চেষ্টা করে রায়বাহাদুর বলে, তোমার অবস্থা এত খারাপ তা তো জানতাম না গিরিন। অ্যাপ্লিকেশন দিও, ও মাস থেকে 10 টাকা মাইনে বাড়িয়ে দেব। তুমি ভালো পড়াও শুনেছি, আর বাকি মাইনেটাও বরং পাইয়ে দেব তোমায় সোমবার। গিরিন ভয় পেয়ে হাত জোড় করে বলে, তা করবেন না স্যার, লোকে বলবে ছেলের মুখে ভাতের ছলে আপনাকে বাড়িতে ডেকে খাতির করে মাইনে বাড়িয়ে নিয়েছি, বাকি মাইনে আদায় করেছি। আমার সর্বনাশ করবেন না স্যার। চোখের পলক আটকে যায় রায়বাহাদুরের। ঢোক গিলতে গিয়ে দেখে সেটাও আটকে গেছে। ঘরে যে অসীম দৈন্য ভিখারির শোকরুণ আবেদনের মতো এতক্ষণ তাকে পীড়ন করছিল, হঠাৎ যেন
সেটা দাবিদারের শাসনের মতো ফুঁসে উঠেছে। উঠোনে 3টি উলঙ্গ ছেলেমেয়ে খেলা করছে ধুলোমাটি নিয়ে। খেলা যেন ছল ওদের। রায়বাহাদুরকে ওরা অবজ্ঞা জানাচ্ছে। ও ঘরে জড়ো ছেলেটার কান্না ঝিমিয়ে আসছে, কিন্তু সেও যেন ভয় দেখালো রায়বাহাদুরকে। কান্না নিস্তেজ হয়ে যাওয়া যেন ঘোষণা বাচ্চাটার যে সে কান্না সে চিরতরে থামিয়ে দেবে, সে মরবে, মরে দায়ী করে রেখে যাবে তাকে আরও শাসনা দরকার বলেই যেন গিরিনের পরিবারের আরও 2 জন এবার আসরে নামে। প্রৌঢ়া একটি স্ত্রীলোক তারস্বরে চেঁচাতে চেঁচাতে একটি কুমারী মেয়ের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে। দেখ গিরিন, দেখ, ধ্যাড়েমের কাণ্ড দেখ, ডাল দুতে দিয়েছি, লুকিয়ে কাঁচা ডাল চিবোচ্ছে। গিরিনের মা থেমে যান, জিভ কাটেন। মেয়েটি পালিয়ে যায় হাত ছিনিয়ে নিয়ে। এক মুহূর্ত হতলম্বের মতো দাঁড়িয়ে থেকে মাও সরে যান। আমি এবার উঠি গিরিন, একটু বসুন। গিরিন বেরিয়ে যায়। গিরিন ফিরে আসার একটু পরে সেই চুপি চুপি ডাল খাওয়া মেয়েটি একটি রেকাবিতে 2টি সন্দেশ, একটি কলা, কয়েক টুকরো আপেল ও শশা নিয়ে জড়সড় হয়ে ঘরে আসে। বাঙালি গেরস্থ ঘরের হিসেবে বিয়ের বয়স তার পেরিয়ে গেছে অনেক দিন। মেয়েটি রোগা, পুষ্টির অভাবে সত্যিকারের রোগা। সত্যিকারের রোগামের দিকে তাকানোর মোহ কিন্তু তখনকার মতো কেটে গেছিল রায়বাহাদুরের। নীরবে সে 2-1 টুকরো ফল মুখে দিতে থাকে। বৈঠকখানা দিয়ে যাবার সময় চৌকি প্রান্তের জরাজীর্ণ মানুষটি কষ্টে চোখ মেলে তাকায়। রায়বাহাদুর এক নজর দেখেই তাড়াতাড়ি চলে যায় বাইরে। সোমবার গিরিন নোটিশ পায়, বরখাস্তের নোটিশ। সে প্রত্যাশা করছিল ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিত রায়বাহাদুর। কিন্তু একটা কথা সে জানে, রায়বাহাদুর ভুলতে পারে না। তার ভয় করবে, শিক্ষকদের দারিদ্র্যের মাহাত্ম্য কীর্তন করে শোনাতে গিয়ে একটু আটকে যাবে কথাগুলো। উচ্ছ্বাসটা হবে মন্দা, দয়া মায়া সহানুভূতিতে নয়, ভয়ে।